ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সভাপতি শূন্য পদ রেখেই শুরু হয়েছে এই অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজ বৃহস্পতিবার 12 মার্চ বেলা 11টায় এই অধিবেশন শুরু হয়। এরপরে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর পরপরই ভেঙে দেওয়া হয় দ্বাদশ জাতীয় সংসদ। এর 1.5 বছর পর গত 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোট 77টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকায় এবার সংসদে দলটির কোনো প্রতিনিধিত্ব নেই। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতায় 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আজ বেলা 11টায় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠক শুরু হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন যখন চলে আমরা প্রায়ই খবরে কিছু গুরুগম্ভীর শব্দ শুনি, যেমন কোরামের অভাবে অধিবেশন মুলতবি, বিরোধী দলের ওয়াকআউট কিংবা স্পিকারের নির্দেশে এক্সপাঞ্জ। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই শব্দগুলো আসলে কি বোঝায়? এগুলো কি শুধুই সংসদীয় ভাষা, নাকি এর পেছনে নির্দিষ্ট কোনো নিয়ম আছে? আমি আজ আপনাদের এই 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার জানার পরিমণ্ডল থেকে আপনাদের সাথে এটি শেয়ার করার চেষ্টা করব। কোরাম শব্দটি বলতে সহজে বোঝায় একটি সভা বা অধিবেশন শুরু করার জন্য ন্যূনতম যে কয়জন সদস্যের প্রয়োজন হয় মোট সদস্যের ভিতরে, তাকেই তাদের যে উপস্থিতির প্রয়োজন হয় তাকেই মূলত কোরাম বলে। ধরেন আপনার সভা যদি সভাসদের সদস্য হয় 10 জন, তার মধ্যে ন্যূনতম কতজন সদস্য উপস্থিত থাকলে সভাটা সভা হিসেবে গণ্য হবে তার একটি নিয়ম নীতি থাকে। ঠিক একই রকমভাবে আমাদের সংবিধানে উল্লেখ করা আছে যে মোট সংসদ সদস্যের নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে কমপক্ষে বা সর্বনিম্ন কতজন উপস্থিত থাকলে সংসদের সেই অধিবেশন হিসেবে গণ্য হবে বা অধিবেশনটি চলবে, তাকে কোরাম বলা হচ্ছে। বাংলাদেশ সংবিধানের 75-এর 2 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশন চালানোর জন্য অন্তত 60 জন, আমি আবারও বলছি 60 জন সংখ্যায় যেটি 60 উপস্থিত হওয়ার প্রয়োজন হবে, অর্থাৎ 300 আসন বা 350 যেটা সংরক্ষিত আসন, মহিলা আসন রয়েছে, তাদেরকে সহ 350-এর মধ্যে কমপক্ষে 60 জনকে অবশ্যই উপস্থিত থাকতে হবে, তাহলে অধিবেশন চালিয়ে যাওয়া যাবে, অথবা তাছাড়া চালিয়ে যাওয়া যায় না। যদি কখনো সদস্য সংখ্যা 60-এর নিচে নামে, তবে স্পিকার ঘন্টা বাজায়, একদম স্কুলের দফতরের মতো ঘন্টা বাজানোর নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যেও যদি 60 জন না আসতে পারে তখন অধিবেশন মুলতবি করা হয়। আমরা একেই বলি কোরাম সংকট। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এরকম অনেকবারই হয়েছে কোরাম সংকট। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি দেখি ওয়াকআউট। ওয়াকআউট শব্দটির সাথে আমরা যারা মূলত ছোটবেলায় হয়তো বা ক্রিকেট খেলেছি বা বিভিন্ন ক্রিকেটের লিগ দেখেছি, যে স্থানীয় পর্যায়ে 8টা-10টা টিম নিয়ে একটা কমিটি গঠন করে তারা একটা লিগ ছাড়ে, যে আসো আমরা সবাই মিলে ক্রিকেট খেলি, একটা চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। সেখানে কমিটির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যদি প্রতিবাদ জানাতে হয় তাহলে তাকে ওই টিমের সদস্যরা বা ক্যাপ্টেনের অনুমতিতে বা ক্যাপ্টেনকে সাথে নিয়ে, ক্যাপ্টেন টিমের সদস্যদেরকে সাথে নিয়ে মাঠ থেকে খেলা পরিত্যাগ করে বা খেলা থেকে বের হয়ে আসে। একে তখন ওয়াকআউট বা ওয়াকওভার বলে। আর সংসদের ক্ষেত্রেও বিষয়টা এরকমই। সংসদের রাজনীতিতে এটি একটা অত্যন্ত পরিচিত এবং আমি বলবো জনপ্রিয় একটা প্রতিবাদের ধরন। যখন বিরোধী দল কোনো নির্দিষ্ট গ্রুপ বা সরকারের কোনো নীতি বা আইন বা কোনো কিছুর স্পিকারের কোনো সিদ্ধান্তের সাথে তীব্র দ্বিমত পোষণ করে, তখন তারা আলোচনার মাঝপথেই সংসদ কক্ষ ছেড়ে বেরিয়ে যান। এটাকে অনেকে আবার
ফুটবল খেলায় যখন ফাউল হিসেবে কোনো সিদ্ধান্ত দেয় রেফারি, সেটার এগেনস্টেও যদি কোনো ডিসিশন দেওয়া হয় তার সাথেও তুলনা করা যেতে পারে। তবে এটা চূড়ান্ত পদত্যাগ নয়, সাধারণত দেখা যায় যে ওয়াকআউট করার পর সদস্যরা পুনরায় আবার অধিবেশনে ফিরে আসেন। এটি মূলত জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য মূলত একটা প্রতীকী প্রতিবাদ। এবার আসা যাক সবচেয়ে কৌতূহল জাগায় আমাদের মনে যে শব্দটি, সেটা হলো এক্সপাঞ্জ। সংসদের প্রণালীতে বা সংসদের কার্যপ্রণালী বিধির 308 বিধি অনুযায়ী স্পিকারের এই বিশেষ ক্ষমতাটি রয়েছে এক্সপাঞ্জ করার। এক্সপান্স বিষয়টা মূলত কি, সংসদের অধিবেশন চলার সময় কোনো সংসদ সদস্য তার কোনো বক্তব্য যদি অশালীন হয়, সেটা যদি সংসদের বিধিমালা পরিপন্থী হয় বা নিয়মের পরিপন্থী হয়, বা যে কোনো যেটাকে স্পিকার মনে করছেন যে সংসদের এই সংসদ সদস্যের এই বক্তব্যটি বা এই কথাটি তার কার্যপ্রণালীর যে রেকর্ড থাকে, মূলত সংসদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি কার্যক্রম রেকর্ডেড থাকে, সেই রেকর্ডে এটি রাখা হবে না, তা মুছে ফেলা হবে। তখন এই শব্দটাকে এক্সপান্স শব্দ বলে রাষ্ট্রীয়ভাবে তখন এক্সপান্স করা হয়, এটিকে তখন আর রাষ্ট্রীয় রেকর্ডে থাকে না। এমনকি সংবাদ মাধ্যমগুলোও এই এক্সপান্স হওয়া অংশটি ব্যতীত প্রচার করে, এবং সহজভাবে বলতে গেলে এটি সংসদের রেকর্ডের ওপরে স্পিকারের দেওয়া একটি আমরা অনেকটা এটা বলতে পারি ডিলিট বাটন, যে এটার মাধ্যমে তিনি ওই অংশটুকু ডিলিট করে দেন এবং এটি কোনো কিছুতেই তখন আর থাকবে না, বা ভবিষ্যতের কেউ এটা আর জানতে পারবে না। এটা লেখা থাকবে যে এই অংশটুকু এক্সপেন্স করা হয়েছিল। আচ্ছা, এর পরের যে বিষয়টি সেটা হলো পয়েন্ট অফ অর্ডার। এটিকে মূলত সংসদের একটা শৃঙ্খলার একটা অত্যন্ত প্রহরীর মতো বলা যায়। সংসদ চলাকালীন সময় আপনি প্রায়ই দেখে থাকেন যে একজন সদস্য হুট করে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, মিস্টার স্পিকার, পয়েন্ট অফ অর্ডার। এটি শুনলে স্পিকার অন্য সবার কথা থামিয়ে তাকে কথা বলার সুযোগ দেন। এই বিষয়টা কেন হয় জানেন? যে সংসদ কার্যপ্রণালী বিধির 300 বিধি অনুযায়ী এটি হলো সংসদের শৃঙ্খলা রক্ষার একটি বিশেষ কৌশল। যদি কোনো সদস্য মনে করেন যে সংসদ কক্ষের নিয়ম লঙ্ঘন করা হচ্ছে বা কোনো আলোচনা সংবিধান বা বিধি বহির্ভূত হচ্ছে, তবে তিনি পয়েন্ট অফ অর্ডার তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এখানে অনেকটা আমরা ফুটবল খেলার সাথে তুলনা করতে পারি। যখন রেফারির কোনো খেলোয়াড়ের কোনো ফাউল হয়েছে কিন্তু রেফারি সেটা দেখেনি, তখন অন্য দলের যে খেলোয়াড় তার রেফারির দৃষ্টি আকর্ষণ করার জন্য খেলা থামিয়ে দিয়ে তার খেলার অনেকটা মাঝপথে দাঁড়িয়েই রেফারিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এইটি ওই পয়েন্ট অফ অর্ডারের মতো। আবার ক্রিকেট খেলার ক্ষেত্রেও বা খেলার ক্ষেত্রে বিষয়গুলো কেন দেখানো, আমি উদাহরণে টানছি যে সাধারণত এগুলো অন এয়ার থাকে। ক্রিকেট খেলার ক্ষেত্রেও একই রকম হয়। আম্পায়ারের ডিসিশনের ক্ষেত্রে যদি হয় যে খেলোয়াড়রা সেটির সাথে দ্বিমত পোষণ করে, আমরা যেটি সাধারণত T20-তে বেশি দেখি যে কার কয়টি এই ডিসিশন দেওয়ার ক্ষমতা থাকে হাতে, এরকম দিয়ে আম্পায়ারের খেলার সাথে সিদ্ধান্তের সাথে অপারগতা প্রকাশ করে, তখন আম্পায়ার এরকম সিদ্ধান্ত দিয়ে থার্ড আম্পায়ার বা জায়ান্ট স্ক্রিনে আবার ওটিকে দেখানোর চেষ্টা করে, সেটা পর্যালোচনা হয়। এটাই মূলত পয়েন্ট অফ অর্ডার। আর সবশেষে যেটা থাকে জরুরি সংকেত হিসেবে এটিকে বলা হয় মূলত। এটাকে কেতাবি ভাষায় বলে মুলতবি প্রস্তাব। সবশেষে এমন একটি শক্তিশালী এটি অস্ত্রের মতো এই কথাটি ব্যবহার করা হয়। মূলত বিরোধী দল এটি সাধারণত সংসদে চলাকালীন সময় বেশি ব্যবহার করে থাকে। একে মুলতবি প্রস্তাব বলে। মুলতবি প্রস্তাবের ক্ষেত্রে সংসদের প্রতিদিনের একটা নির্দিষ্ট কর্মতালিকা থাকে, কিন্তু যদি দেশে হঠাৎ এমন কোনো জরুরি বা জনগুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা নিয়ে তাৎক্ষণিক আলোচনার প্রয়োজন, কিন্তু সংসদ সেটি করছে না, এটি সংসদের কার্যপ্রণালী বিধির 8ম অধ্যায় এটার বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। যে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা সদস্যরা নিয়মিত কাজ মুলতবি রেখে এই বিষয়ে আলোচনা শুরু করেন। তবে একটা শর্ত থাকে যে এই প্রস্তাবটি একদম টু দ্য পয়েন্টে 3টি শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, যেমন নির্দিষ্ট, ডেফিনাইট করা, জরুরি বা আর্জেন্সি থাকবে এটার,
এবং জনগুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাটি, যে এটি জনগুরুত্বপূর্ণ হতে হবে, পাবলিক ইম্পর্টেন্স থাকতে হবে। আর স্পিকারের এখানে একটা বিশেষ ক্ষমতা রয়েছে। স্পিকার যদি মনে করেন বিষয়টি সত্যিই অনেক জরুরি, তবেই তিনি নিয়মিত কাজ থামিয়ে এই প্রস্তাবটির আলোচনার অনুমতি দেন। একে সংসদীয় ভাষায় বলা হয় অ্যাডজার্নমেন্ট মোশন। কোরাম, ওয়াকআউট, এক্সপাঞ্জ, পয়েন্ট অফ অর্ডার এবং মুলতবি প্রস্তাব, এই শব্দগুলো শুনতে হয়তো বা আপনার কাছে বা আমার কাছেও কঠিন মনে হয়তো। আমি কয়েকটি প্রতিবেদন থেকে পড়ে জেনেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। বিশেষত এই কঠিন শব্দমালাগুলোকে বিবিসি বাংলার এই উপস্থাপন করা হয়েছে অত্যন্ত সহজভাবে। তাদের তথ্য থেকে সংযোজন করে, বিয়োজন করে আপনাদের জন্য উপস্থাপনের চেষ্টা করেছি। ভালো লাগলে আপনারা শেয়ার করবেন বা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন।